নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আজ সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা যা শুনবেন তা হয়তো বাংলা সাহিত্য এবং সাহিত্য নিয়ে বানানো অডিও স্টোরির ইতিহাসে আগে কখনো ঘটেনি। আজ আমাদের চ্যানেলে আপনারা শুনবেন প্রখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার আত্মজীবনী, যা হয়তো আগে আপনাকে কেউ বলেনি। নিকোলা টেসলার আত্মজীবনীর আজ আমাদের প্রথম পর্ব। যেহেতু আত্মজীবনী তার বিরাট বড়, তার কর্মকাণ্ড নেহাত ছোট নয়, সেই কারণে আমাদের এটাকে বিভিন্ন পর্বে ভাগ করতে হয়েছে। তো আজ আপনারা শুনবেন নিকোলা টেসলা আত্মজীবনী প্রথম পর্ব, তার প্রারম্ভিক জীবন বা তার শুরুর জীবন। তবে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি অনুরোধ, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের প্রেরণা যোগাবেন। আপনাদের একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের আশায় আমরা অধীর আগ্রহে বসে থাকি। তবে চলুন শুরু করা যাক। মানবজাতির ক্রমাগত উন্নতির মূলত আবিষ্কারের ওপর নির্ভরশীল। এটি মানুষের সৃষ্টিশীল মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল। এর চূড়ান্ত উদ্দেশ্য হল বাস্তব জগতের ওপর মনের সম্পূর্ণ কৃতিত্ব প্রতিষ্ঠা করা এবং প্রকৃতির শক্তিগুলোকে মানুষের প্রয়োজনে অনুযায়ী কাজে লাগানো। এটি একজন আবিষ্কারকের জন্য কঠিন কাজ, কারণ তাকে প্রায়ই ভুল বোঝা হয় এবং যথাযথ পুরস্কার দেওয়া হয় না। কিন্তু তিনি তার ক্ষমতার সুন্দর ব্যবহার এবং এই জ্ঞান থেকে যথেষ্ট তৃপ্তি পান যে তিনি সেই বিশেষ সুবিধাপ্রাপ্ত মানুষের দলে আছেন, যাদের ছাড়া মানবজাতি অনেক আগেই নির্মম প্রকৃতির শক্তির বিরুদ্ধে সংগ্রামে হারিয়ে যেত। নিজের কথা বলতে গেলে আমি ইতিমধ্যেই এই অসাধারণ আনন্দের প্রাচুর্য অনুভব করেছি। এতটাই যে বহু বছর ধরে আমার জীবনে প্রায় অবিরাম আনন্দে ভরা ছিল। আমাকে কঠোর পরিশ্রমী বলা হয় এবং হয়তো তা সত্যি, যদি চিন্তাকেই শ্রম ধরা হয়, কারণ আমি আমার প্রায় সমস্ত জাগ্রত সময় চিন্তার পেছনে ব্যয় করেছি। কিন্তু যদি কাজ বলতে নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে নির্দিষ্ট কাজ করা বোঝায়, তাহলে আমি হয়তো সবচেয়ে অলসদের একজন। জোর করে কারা প্রতিটি চেষ্টা জীবন শক্তির অপচয় দাবি করে, আমি কখনো সেই মূল্য দিইনি। বরং আমি আমার চিন্তার মাধ্যমে উন্নতি করেছি। এই প্রবন্ধগুলোর মাধ্যমে আমার কার্যক্রমের একটি সুসংগঠিত ও সঠিক বিবরণ দেওয়ার চেষ্টা করছি, যা ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্টের পত্রিকার সম্পাদকের সহায়তায় প্রকাশিত হবে এবং মূলত তরুণ পাঠকদের উদ্দেশ্যে লেখা। তবে এর জন্য আমাকে তো আমার শৈশবের অভিজ্ঞতা, পরিবেশ এবং সেই সব ঘটনা নিয়ে বলতে হবে, যা আমার জীবনের পথ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের প্রথম প্রচেষ্টা সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্ত। কল্পনার উদ্দীপনা তখন জীবন্ত এবং নিয়ন্ত্রণহীন থাকে। আমরা যত বড় হই, ততই যুক্তি নিজের প্রভাব বিস্তার করে এবং আমরা আরও বেশি নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত হয়ে উঠি। কিন্তু সেই প্রাথমিক ধারণাগুলো যদি তার সঙ্গে সঙ্গে ফলপ্রসূত হয় না, জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর মধ্যে একটি, এবং এগুলি আমাদের ভবিষ্যৎ গঠন করতে পারে। সত্যি এখন আমার মনে হয়, যদি আমি এগুলোকে দমন না করে বুঝে এবং বিকশিত করতাম, তাহলে পৃথিবীর কাছে আমার অবদান আরও মূল্যবান হতো। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আমি বুঝতেই পারিনি যে আমি একজন আবিষ্কারক। এর পেছনে অনেক কারণ ছিল। প্রথমত, আমার একটি ভাই ছিল যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিল। এমন এক বিরল মস্তিষ্কের ক্ষমতা, যার ব্যাখ্যা জীববৈজ্ঞানিক গবেষণাও দিতে পারেনি। তার অকাল মৃত্যু আমার বাবা মাকে গভীরভাবে শোকাহিত করেছিল। আমাদের একটি বড় ঘোড়া ছিল, যা এক প্রিয় বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। এটি ছিল
আরবীয় জাতের এক অসাধারণ সুন্দর প্রাণী, যার বুদ্ধিমত্তা প্রায় মানুষের মতো ছিল এবং পুরো পরিবারই তাকে স্নেহ, আদর ও সযত্নের রাখার চেষ্টা রাখত। একবার সেই ঘোড়াটা অসাধারণ পরিস্থিতিতে আমার বাবার জীবন বাঁচিয়েছিল। এক শীতের রাতে আমার বাবাকে একটি জরুরি কাজের জন্য ডাকা হয়। পাহাড় পার হওয়ার সময় সেখান থেকে নেকড়ের উপদ্রব ছিল। ঘোড়াটা ভয় পেয়ে দৌড়ে পালায় এবং তাকে জোর মাটিতে ফেলে দেয়। ঘোড়াটি রক্তাক্ত ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে আসে, কিন্তু খবর দেওয়া মাত্রই আবার দৌড়ে সেই স্থানে ফিরে যায়। অনুসন্ধানকারীর দল সেখানে পৌঁছানোর আগেই তারা আমার বাবার সঙ্গে দেখা পায়, যিনি চেতনা ফিরে পেয়েছিলেন এবং আবার ঘোড়ার চড়েছিলেন। বুঝতেই পারেননি যে তিনি কয়েক ঘন্টা ধরে বরফের মধ্যে পড়েছিলেন। এই ঘোড়াটি আমার ভাইয়ের আঘাতের জন্য দায়ী ছিল, যে মারা গিয়েছিল। আমি সেই ভয়ঙ্কর ঘটনাটি প্রত্যক্ষ করেছিলাম এবং 50 বছর পেরিয়ে গেলেও সেই দৃশ্যের স্মৃতি আমার মনে স্পষ্টই রয়ে গেছে, যেন তার শক্তির কিছুই হারায়নি। তার সব অর্জনের স্মৃতি আমার তুলনায় ম্লান হয়ে যায়। আমি যাই করতাম সেটা কেবল আমার বাবা মাকে কম কষ্ট দেওয়ার জন্যই ছিল। তাই আমি নিজের মধ্যে খুব কম আত্মবিশ্বাস নিয়ে বড় হয়েছি। কিন্তু আমি বোকা ছেলে ছিলাম না, একদমই না। ছোটবেলা থেকে বিচার করতে শিখেছিলাম এবং সেই ঘটনার স্মৃতি এখনো আমার মনে গভীরভাবে গেঁথে আছে। একদিন আমি অন্য ছেলেদের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন শহরের সম্মানিত বৃদ্ধদের একজন একজন খুব ধনী ভদ্রলোক আমাদের প্রত্যেককে একটি করে রূপোর মুদ্রা দিতে থামলেন। তিনি আমার সামনে এসে হঠাৎ থেমে বললেন, আমার চোখের দিকে তাকাও। আমি তাকালাম। তিনি আমার হাত বাড়িয়ে সেই মূল্যবান মুদ্রাটি দিতে গিয়ে হঠাৎ থেমে গেলেন এবং হতাশ হয়ে বললেন, না, খুব বেশি কিছু নয়, তোমার মধ্যে বুদ্ধি খুব বেশি নেই। তারা আমাকে নিয়ে হাসাহাসি করত। আমার দুইজন বয়স্ক পিসি ছিলেন, যাদের মুখ কুঁচকানো ছিল। তাদের মধ্যে একজন দুইটি দাঁত এমনভাবে বেরিয়েছিল যেন হাতির দাঁতের মতো। তিনি যখনই আমাকে চুমু খেতেন আমি খুব ভয় পেতাম। এই কারণে আমি আদর বা স্নেহ পাওয়ার ব্যাপারটিকে অপছন্দ করতাম, কারণ আমাকে দেখতে নাকি তেমন আকর্ষণীয় লাগতো না। মাঝে মাঝে আমাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হতো। তখন লোকেরা আমাদের দুজনের মুখ ভালো করে দেখতো। তারপর তারা চিন্তা বলতো, এইজন অন্যজনের মতো সুন্দর নয়। আবার জন্মের পর থেকেই আমাকে কেরানির পেশার জন্য তৈরি করা হচ্ছিল এবং এই চিন্তাটাই সব সময় আমার মনে ঘুরপাক খেত। আমাকে দমিয়ে রাখা হতো। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা ছিলেন কঠোর এবং অনমনীয়। তিনি ছিলেন এক অফিসারের ছেলে, যিনি মহান নেপোলিয়নের সেনাবাহিনীতে কাজ করেছিলেন এবং তার ভাইয়ের মতোই, যিনি একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠানে গণিতের অধ্যাপক ছিলেন। তিনি সামরিক শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে পরে তিনি ধর্মযাজকতার পথ বেছে নেন, যেখানে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন অত্যন্ত বিদ্যমান মানুষ, একজন প্রকৃত দার্শনিক, কবি ও লেখক। তার ধর্ম উপদেশগুলো অব্রাহ্ম অসংকেতক ক্লারার মতোই বাগ্যী বলে মনে করা হতো। তার স্মৃতি শক্তি ছিল অসাধারণ এবং তিনি প্রায়ই বিভিন্ন ভাষার গ্রন্থ থেকে দীর্ঘ অংশ আবৃত্তি করতেন। তিনি মজা করে বলতেন, যদি কোনো ক্লাসিক বই হারিয়ে যায় তবে তিনি তা আবার পুনর্গঠন করতে পারবেন। তার লেখার ধরন খুব প্রশংসিত ছিল। তিনি সংক্ষিপ্ত সরল বাক্য লিখতেন এবং তার লেখায় বুদ্ধি ও ব্যঙ্গের ছাপ থাকত। তার রসিক মন্তব্যগুলো সব সময়ই আলাদা ও বৈশিষ্ট্যময় ছিল। উদাহরণ হিসেবে এক দুটি ঘটনা বলা যেতে পারে।
কর্মচারীদের মধ্যে মেনে নামের এক কানা লোক ছিল, যে খামারে কাজ করত। একদিন সে কাঠ কাটছিল। যখন সে কুঠার ঘোরাচ্ছিল, তখন আমার বাবা, যিনি পাশে দাঁড়িয়ে অস্তিত্ব বোধ করছিলেন, কে সতর্ক করে বললেন, ঈশ্বরের দোহাই, মেনে, তুমি যেখানে তাকিয়ে আছো সেইখানে নও, যেখানে আঘাত করো সেইখানেই মারো। আরেকবার তিনি গাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তার এক বন্ধু অসাবধানতাবশত তার দামি পশমের কোট গাড়ির চাকার সঙ্গে ঘষে দিচ্ছিলেন। আমার বাবা তাকে মনে করিয়ে দিয়ে বললেন, তোমার কোটটা সারাও, তুমি আমার চাকর ক্ষতি করছো। তার একটি অদ্ভুত অভ্যাস ছিল, নিজের সঙ্গে কথা বলা। তিনি প্রায়ই নিজের সঙ্গে প্রাণবন্ত কথোপকথন করতেন এবং উত্তেজিত তর্কে লিপ্ত হতেন, কণ্ঠস্বরে ওঠানামা করতেন। কোনো সাধারণ শ্রোতা হলে মনে করতে পারে যে ঘরে অনেক লোক উপস্থিত আছে। আমার যেসব উদ্ভাবনী ক্ষমতা ছিল, তার অনেকটাই আমি আমার মায়ের প্রভাব থেকেই পেয়েছি। আমার কাছে যে প্রশিক্ষণ ও অনুশীলন ছিল, সেগুলো খুব কমই সহায়ক হয়েছে আমার জীবনে। এতে নানান ধরনের অনুশীলন ছিল, যা পরে আমি রপ্ত করেছি। যেমন আন্দাজ করে একের পর এক চিন্তার ভুল খুঁজে বের করা, দীর্ঘ বাক্য বা ধারণা বার বলা এবং মানসিক হিসাব করা। এইসব দৈনন্দিন অনুশীলনের উদ্দেশ্য ছিল স্মৃতি ও যুক্তি শক্তি বাড়ানো, বিশেষ করে সমালোচনামূলক চিন্তা শক্তি গড়ে তোলা। আমার মা ছিলেন এক পুরনো ও সম্মানিত পরিবারের সন্তান, যেখানে অনেক উদ্ভাবকের জন্ম হয়েছে। তার বাবা ও দাদা গৃহস্থলী, কৃষিকাজ এবং অন্যান্য কাজে ব্যবহারের জন্য বহু যন্ত্রপাতি তৈরি করেছিলেন। আমার মা ছিলেন অত্যন্ত দক্ষ, সাহসী ও দৃঢ়চেতা একজন নারী, যিনি জীবনের বহু কঠিন পরিস্থিতির মোকাবিলা খুব সাহসের সঙ্গে করেছেন এবং অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। যখন তার বয়স 16 বছর, তখন এক ভয়ঙ্কর মহামারী দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় তার বাবা মৃত্যু পথযাত্রীদের সাথে মৃত্যুর শেষ ধর্মীয় কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে দূরে ছিলেন। তার অনুপস্থিতিতে আমার মা এক পাশের একটি পরিবারের সাহায্যে এগিয়ে যান, যারা এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন। পরিবারের 5 জন সদস্য দ্রুত পরপর মারা যান। আমার মা নিজে তাদের স্নান করিয়ে, কাপড় পরিয়ে এবং দেশের রীতি অনুযায়ী ফুল দিয়ে সাজিয়ে তাদের দেহে প্রস্তুত করেছিলেন। পরে তার বাবা ফিরে এসে দেখেন সবকিছু খ্রিস্টীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত। আমার মা ছিলেন প্রথম শ্রেণীর একজন উদ্ভাবক। আমার বিশ্বাস, যদি তিনি আধুনিক জীবন ও এর নানা সুযোগ সুবিধা থেকে এত দূরে না থাকতেন, তাহলে তিনি আরো অনেক বড় কাজ করতে পারতেন। তিনি নিজেই নানা ধরনের যন্ত্র ও উপকরণ তৈরি করতেন এবং নিজ হাতে সূক্ষ্ম নকশার কাপড় বুনতেন। এমনকি তিনি নিজেই সুতো কেটে তা দিয়ে বোনা কাজ করতেন। তিনি নিজেই বীজ বপন করতেন, গাছ লাগাতেন এবং নিজ হাতে সেগুলোর তন্তু আলাদা করতেন। তিনি ভোর থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করতেন এবং ঘরের বেশিরভাগ পোশাক ও আসবাবপত্র তার হাতেই তৈরি হতো। 60 বছর পার হওয়ার পরও তার আঙুল এতটাই চটপটে ছিল যে তিনি চোখের পাপড়িতেও 3টে গিট দিতে পারতেন। আমরা দেরিতে জাগ্রত হওয়ায় আরেকটি এবং আরো গুরুত্বপূর্ণ কারণ ছিল। ছোটবেলায় আমি এক অদ্ভুত সমস্যায় ভুগতাম। চোখের সামনে নানা ছবি ভেসে উঠত, যা প্রায়ই তীব্র আলোর ঝলকের সঙ্গে আসতো। এগুলো বাস্তব জিনিসের দেখার ক্ষমতাকে বিঘ্নিত করত এবং আবার চিন্তা এবং
কাজের বাধা হয়ে দাঁড়াতো। এই ছবিগুলি ছিল এমন সব জিনিস ও দৃশ্যের, যা আমি সত্যি দেখেছিলাম, কল্পনার নয়। যখন কেউ আমাকে কোনো শব্দ বলতো, তখন সেই শব্দ যে বস্তু বোঝায় তার ছবি খুব স্পষ্টভাবে আমার চোখের সামনে ভেসে উঠত। কখনো কখনো আমি বুঝতে পারতাম না যে আমি যা দেখছি তা বাস্তবে কিনা। এতে আমার ভীষণ অস্বস্তি ও উদ্বেগ হতো। মনোবিজ্ঞান বা শরীরবিদ্যার যেসব ছাত্রদের সঙ্গে আমি পরামর্শ করেছি, তাদের কেউই এই ঘটনাগুলির সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এগুলি যেন একেবারেই অনন্য ছিল। যদিও সম্ভবত আমার মধ্যে এই প্রবণতা ছিল, কারণ আমি জানি আমার ভাইও এই একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি যে তত্ত্বটি দাঁড় করিয়েছিলাম তা হলো, এই ছবিগুলি আসলে মস্তিষ্ক থেকে চোখের রেটিনায় প্রবল উত্তেজনার ফলে সৃষ্টি একটি প্রতিক্রিয়া। এগুলি কোনো বিভ্রম না, যেমন অসুস্থ বা মানসিক বিপর্যস্ত মানুষের ক্ষেত্রে দেখা যায়। কারণ অন্য সব দিক থেকে আমি স্বাভাবিক ও শান্ত ছিলাম। আমার আমার কষ্টটা বোঝানোর জন্য ধরো, আমি যদি কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা খুব ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখতাম, তাহলে রাতে নিস্তব্ধতার মধ্যে সেই দৃশ্যের জীবন্ত ছবি হঠাৎ করেই আমার চোখের সামনে ভেসে উঠত। আমি আমার চোখ বন্ধ করে রাখতাম এবং সব চেষ্টা সত্ত্বেও এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই চালিয়ে যেতাম। কখনো কখনো এতটাই হতো যে হাত দিয়ে জিনিস ছুঁয়ে দেখা নিশ্চিত হতে হতে যে আমি যা দেখছি তা সত্যি কিনা। যদি কোনো ব্যাখ্যা না পেতাম, তবে আমি চেষ্টা করতাম সেই ছবিটিকে মনে থেকে সরিয়ে ফেলতে এবং অন্য কোনো কিছুর দিকে মন দিতে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার মনকে অন্যদিকে কেন্দ্রীভূত করার চেষ্টা করতাম। প্রথমে একটা খুব কঠিন ছিল এই ব্যাপারটা, কিন্তু ধীরে ধীরে আমি শিখে গেলাম কিভাবে এই অপ্রয়োজনীয় ছবিগুলো নিয়ন্ত্রণ করে রাখতে হয়। আমি নতুন নতুন দৃশ্য তৈরি করতাম এবং নিজের কল্পনায় সেগুলোকে স্পষ্ট করে তুলতাম। এইভাবে ধীরে ধীরে আমি এমন অবস্থায় পৌঁছালাম যেখানে আমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারতাম এবং আমার কল্পনাকে নিজের চিন্তার ইচ্ছামতো ব্যবহার করতে পারতাম। এতে করে আমি আমার সমস্যাগুলো থেকেই অনেকটাই মুক্তি পেলাম। পরিবর্তিতে এই ক্ষমতা আমার কাজে অনেক সাহায্য করেছিল। আমি আমার মনের মধ্যে যেকোনো যন্ত্র বা ধরনের ছবি স্পষ্টভাবে দেখতে পারতাম এবং বাস্তবে তা তৈরি করার আগে মানসিকভাবে পরীক্ষা করে নিতে পারতাম। এতে আমার কাজ অনেক সহজ হয়ে যেত এবং আমি দ্রুত উন্নতি করতে পারতাম। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে আমার এই অদ্ভুত ক্ষমতাটাই আসলে আমার শক্তি। এটি আমাকে নতুন নতুন আবিষ্কার করতে সাহায্য করেছে এবং আমার জীবনের সাফল্য এনে দিয়েছে। দিনের বেলায় যখন আমি একা থাকতাম, তখন আমি আমার কল্পনার ভ্রমণে বেরিয়ে যেতাম। নতুন নতুন জায়গা, শহর ও দেশ কল্পনা করতাম। সেখানে বাস করতাম, মানুষের সঙ্গে পরিচিত হতাম এবং বন্ধুত্ব গড়ে তুলতাম। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এই কল্পনার মানুষগুলো আমার কাছে বাস্তব জীবনের মানুষের মতোই প্রিয় ছিল এবং তাদের অনুভূতিও কোনো অংশে কম তীব্র ছিল না। আমি এই কাজটি প্রায় ১৭ বছর বয়স পর্যন্ত নিয়মিতভাবে করেছি। তারপর আমার চিন্তাভাবনা গুরুতরভাবে আবিষ্কারের দিকে ঝুঁকে পড়ে। তখন আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম যে আমি খুব সহজেই কোনো কিছু কল্পনা করতে পারি। আমার কোনো মডেল, আঁকা ছবি বা পরীক্ষার প্রয়োজন হতো না। আমি আমার মনে সবকিছু বাস্তবের মতো দেখতে পারতাম। এইভাবে আজ অন্তে আমি এমন একটি নতুন পদ্ধতি গড়ে তুলেছিলাম, যাকে আমি বলি উদ্ভাবনী ধারণাকে বাস্তব রূপ দেওয়ার একটি নতুন উপায়। এটি সম্পূর্ণ পরীক্ষামূলক পদ্ধতির ঠিক বিপরীত এবং আমার মতে অনেক বেশি দ্রুত ও কার্যকর। যখন কেউ কোনো যন্ত্র তৈরি করতে শুরু করে একটি সাধারণ ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, তখন সেই অনিবার্য যন্ত্রটির খুঁটিনাটি ও ত্রুটিগুলোর মধ্যে জড়িয়ে পড়ে। উন্নতি ও পুনর্গঠন করতে করতে তার মনোযোগ কমে যায় এবং সে মূল্য নীতিটুকু ভুলে যায়। ফলে ফলাফল পাওয়া গেলেও তা গুণগত মানের ক্ষতির বিনিময়ে আসে। আমার পদ্ধতি ভিন্ন। আমি বাস্তবে কাজ শুরু করার জন্য তাড়াহুড়ো করি না।
যখন আমার মাথায় কোনো ধারণা আসে, তখন আমি তা আমার কল্পনার মাধ্যমেই গড়ে তুলতে শুরু করি। আমি নকশা বদলাই, উন্নতি করি এবং সেই যন্ত্রটাকে আমার মনেই চালিয়ে দেখি। আমার কাছে এটা একেবারেই গুরুত্বপূর্ণ নয় যে আমি সেটিকে বাস্তবে চালাচ্ছি নাকি কল্পনায় পরীক্ষা করছি। আমি এমনকি বুঝতে পারি সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। কোনো পার্থক্য থাকে না, ফলাফল একই হয়। এইভাবে আমি খুব দ্রুত একটি ধারণাকে উন্নত করতে ও নিখুঁত করতে পারি, কোনো কিছুই স্পর্শ না করেই। আমি এতদূর এগিয়েছি যে আমার মনে থাকা প্রতিটি আবিষ্কারের বাস্তব রূপ দিতে পারি এবং কোনো ভুল দেখি না। আমি যেকোনো উন্নতির কথা ভাবতে পারি। আমি আমার চিন্তাগুলোকে দৃশ্যমান রূপে এনে দেখতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আমার যন্ত্রটি ঠিক যেভাবে আমি ভাবি সেইভাবেই কাজ করছে। যদি কোনো সমস্যা থাকে সেটি আমি বুঝতে পারি এবং সংশোধন করতে পারি। আমি যেমন পরিকল্পনা করি তেমনই ফল পাই। ২০ বছর ধরে আমার কোনো ব্যতিক্রম ঘটেনি। কেনই বা অন্যরকম হবে? প্রকৌশল, বিদ্যুৎ বা যান্ত্রিক সব ক্ষেত্রেই ফলাফল নিশ্চিত। এমন কোনো বিষয় খুব কমই আছে যাকে গণিতের সাহায্যে ব্যাখ্যা করা যায় না বা যার ফলে আগেই নির্ধারণ করা যায় না। আমি মনে করি কোনো অপরিণত ধারণাকে বাস্তবে পরীক্ষা করা মানে শুধু শক্তি, সময় ও অর্থের অপচয়। তবে আমার শৈশবের এই অদ্ভুত সমস্যাটা আমাকে আরো অনেকভাবে সাহায্য করেছিল। এটি আমার পর্যবেক্ষণ শক্তিকে বাড়িয়ে দেয় এবং আমাকে গুরুত্বপূর্ণ সত্যগুলো বুঝতে সাহায্য করে। আমি বুঝতে পারি যে এই ছবিগুলি আসলে বাস্তব দৃশ্যের প্রভাব থেকে আমার সামনে ভেসে আসে এবং এগুলো সাধারণত খুবই স্পষ্ট হয়। আমি প্রতিটি ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করতাম। কিছুদিন পর এই চেষ্টা প্রায় স্বয়ংক্রিয় হয়েও যায় এবং আমি সহজেই কারণ ও ফলাফল মাধ্যমে সম্পর্ক খুঁজে পেতাম। খুব তাড়াতাড়ি আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার প্রতিটি চিন্তা বাইরের কোনো প্রভাব থেকেই সৃষ্টি হয়। এর ফলে আমি যেন এক ধরনের যন্ত্রের মতোই হয়ে যাই, যা বাইরের উদ্দীপনার প্রতিক্রিয়া দেয় এবং সেই অনুযায়ী কাজ করে ও চিন্তা করে। এর বাস্তব ফলাফল ছিল টেলিঅটোমিক্স ক্ষমা করবেন। টেলিঅটোমেটিক্সের এই শিল্প যা এতদিন অসম্পূর্ণভাবে পরিচালিত হয়েছে, ভবিষ্যতে সম্পূর্ণরূপে বিকশিত হবে যেমন আমি দেখিয়েছি। এর সুপ্ত সম্ভাবনাগুলো একদিন বাস্তবে রূপ নেবে। বহু বছর ধরে আমি এমন স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি পরিকল্পনা করে আসছি যেগুলো মানুষ ইচ্ছামতো কাজ করবে। আমি বিশ্বাস করি এই ধরনের যন্ত্র সীমিত পরিসরে হলেও তৈরি করা সম্ভব এবং এগুলো বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে এক বিপ্লব ঘটাবে। আমি প্রায় ১২ বছর বয়স ১ম আমার দৃষ্টিতে ভেসে ওঠে ছবিগুলোকে দূর করতে সফল হই। কিন্তু সেই আলোর ঝলকগুলোর ওপর আমি কখনোই পুরো নিয়ন্ত্রণ আনতে পারিনি। যেগুলোর কথা আমি আগেই বলেছি, এগুলো ছিল আমার সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা এবং ব্যাখ্যা করা কঠিন। সাধারণত এগুলো ঘটতো যখন আমি বিপজ্জনক বা মানসিক চাপের পরিস্থিতিতে পড়তাম। কিছু ক্ষেত্রে আমি অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠতাম যখন আমার চারপাশের বাতাস যেন জীবন্ত শিখার মতো দেখত। সময়ের সাথে সাথে এই আলোর তীব্রতা কমানোর বদলে আরো বেড়ে যায় এবং মনে হতো যখন আমার বয়স প্রায় ২৫ বছর তখন এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ১৮৮৩ সালে প্যারিস থাকাকালীন এক বিখ্যাত ফরাসি নির্মাতা আমাকে একটি শুটিং অভিযানে আমন্ত্রণ জানান, যা আমি অংশগ্রহণ করি। অনেকদিন ধরে কারখানার ভেতরে থাকার পর খোলা বাতাস ও সতেজ পরিবেশ আমার উপর দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। শহরে ফিরে এসে সেই রাতেই আমি অনুভব করি যে আমার মস্তিষ্কে আগুন লেগেছে। আমি দেখলাম যে একটি ছোট্ট সূর্যের মতো আলো জ্বলছে এবং পুরো রাত আমি সেটার মধ্যেই কাটিয়ে দিই। আমার মাথায় ঠান্ডা সেঁকে দিচ্ছিলাম। ধীরে ধীরে আলোর ঝলকগুলো কমে আসে। শেষ পর্যন্ত সেগুলো পুরোপুরি চলে যেতে ৩ সপ্তাহের বেশি সময় লেগেছিল। যখন আমি ২য় বার আমন্ত্রণ জানানো হয় আমাকে, আমি দৃঢ়ভাবে না বলে দিই। এই আলোকময় ঘটনাগুলো এখ এখনো মাঝে মাঝে দেখা দেয়। যেমন যখন কোনো নতুন ধারণা আমার মাথায় আসে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তবে এখন এগুলো আর তেমন উত্তেজনাপূর্ণ নয়। কারণ এদের তীব্রতা তুলনামূলকভাবে কম। আমি যখন চোখ বন্ধ করি
তখন ১ম এ একটি খুব গাঢ় এবং সামার নীল পটভূমি দেখি, যা পরিষ্কার কিন্তু তারাবিহীন রাতের আকাশের মতো। কয়েক সেকেন্ডের মধ্যে এই দৃশ্যটি অসংখ্য সবুজ ঝিলমিল কণায় ভরে ওঠে, যা বিভিন্ন স্তরে সাজানো থাকে এবং আমার দিকে এগিয়ে আসে। তারপর ডান দিকে একটি সুন্দর নকশা দেখা যায়। এটি সমান্তরাল ও ঘনভাবে সাজানো রেখার সমষ্টি, যা একে একে অপরের সাথে সমকোণে অবস্থান করে। এগুলি বিভিন্ন রঙের হয়, তবে হলুদ, সবুজ ও সোনালী রঙের বেশি প্রাধান্য পায়। এরপর সেই রেখাগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে এবং পুরো দৃশ্যটি ঝিকিমিকি আলোয় বিন্দুতে ভরে যায়। এই দৃশ্যে ধীরে ধীরে আমার দৃষ্টিক্ষেত্রে জুড়ে এগোয় এবং প্রায় ১০ সেকেন্ডের মধ্যে বাম দিক মিলিয়ে যায়। এরপর আমি কিছুটা অস্বস্তিকর বা নিষ্ক্রিয় ধূসর পটভূমি দেখা যায়, যা দ্রুতই ঢেউ খেলানো মেঘের সাগরের রূপ নেয়, যেন সেগুলো জীবন্ত আকার ধারণ করার চেষ্টা করছে। এটা আশ্চর্যের বিষয় যে এই ধূসর অবস্থায় আমি কোনো নির্দিষ্ট কারণ কল্পনা করতে পারি না, যতক্ষণ না ২য় বার পর্যায়ে পৌঁছায়। প্রতিবার ঘুমানোর আগেই মানুষ বা বস্তুর ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। এগুলো দেখলেই আমি বুঝতে পারি যে আমি শীঘ্রই অচেতন হয়ে পড়ব। আর যদি এই ছবিগুলো না আসে, তাহলে বুঝতে হবে সেই রাতে আমার ঘুম হবে না। একদমই ঘুম হয় না। আমার শৈশব কল্পনায় ভূমিকা কতটা ছিল তা বোঝাতে আমি আরেকটি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে পারি। বেশিরভাগ শিশুর মতো আমিও লাফাতে ভালোবাসতাম এবং আমার মনে হতো যেন আমি বাতাসে নিজেকে ধরে রাখতে পারি। মাঝে মাঝে পাহাড় থেকে আসা অক্সিজেন ভরপুর প্রবল বাতাস আমার শরীরকে এতটাই হালকা করে দিত, যেন আমি এক কর্কের মতো হালকা হয়ে গেছি, এবং তখন আমি লাফ দিতাম। অনেকক্ষণ ধরে যেন শূন্যে ভেসে থাকতাম। এটি ছিল খুবই আনন্দদায়ক অনুভূতি। কিন্তু পরে যখন বুঝতাম যে আমি নিজেই ভুল বুঝেছিলাম, তখন আমায় হতাশায় একদম জর্জরিতভাবে জড়িয়ে ফেলত। সেই সময় আমি অনেক অদ্ভুত পছন্দ, অপছন্দ ও অভ্যাস গড়ে তুলেছিলাম। এর কিছু বাইরের প্রভাব থেকে এসেছে। আমার কিছু ব্যাখ্যা করা যায় না। মহিলাদের কানের দুলের প্রতি আমার তীব্র বিরাগ ছিল। কিন্তু অন্যান্য গয়না যেমন ব্রেসলেট ডিজাইনের উপর নির্ভর করে আমাকে কম বেশি আনন্দ দিত। মুক্তোর দিকে তাকালে প্রায়ই আমার অসুস্থ লাগতো। কিন্তু স্ফটিক বা ধারালো প্রান্ত ও মসৃণ পৃষ্ঠযুক্ত বস্তুগুলোর ঝলক আমাকে আকৃষ্ট করত। আমি অন্য মানুষের চুল স্পর্শ করতাম না, তবে হয়তো বন্দুকের নলের আগায় ছুঁতে পারতাম। একটি পিচ ফলের দিকে তাকালেই আমার জ্বর আসতো, আর যদি বাড়িতে কোথাও কর্পূর থাকতো, তবে তা আমাকে খুব অস্বস্তিতে ফেলতো। এখন আমি সব অদ্ভুত প্রতিক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত নই। যখন আমি কোনো তরল ভরা পাত্রের ছোট কাগজের টুকরো ফেলতাম, তখন আমার মুখে অদ্ভুত ও খারাপ স্বাদের অনুভূতি হতো। আমি হাঁটার সময় আমার পদপেক্ষে শুনতাম এবং স্যুপের বাটিতে কফির কাপ ও খাবারের টুকরো আয়তন হিসাব করতাম। না হলে আমার খাবার উপভোগ্য হতো না। আমি যে কোনো কাজ করবার বারবার করলে তা ৩ দিনেই বিভাজ্য হতে হতো। না হলে আমার আবার শুরু করতে হতো। এমনকি এতে অনেক সময় লাগলেও ৮ বছর বয়স পর্যন্ত আমার স্বভাব ছিল দুর্বল ও অস্থির। আমার দৃঢ় সংকল্প বা সাহসের অভাব ছিল না। আমার অনুভূতিগুলো ঢেউয়ের মতো ওঠানামা করত এবং চরম অবস্থার মধ্যে দোল খেত। আমার ইচ্ছেগুলো খুব প্রবল ছিল এবং যেন হাইড্রার মাথার মতো বারবার বেড়ে যেত। জীবনের কষ্ট ও মৃত্যুর চিন্তা আমাকে ভীত করত এবং ধর্মীয় ভয় আমাকে চেপে ধরত। আমি কুসংস্কার বিশ্বাস করতাম এবং সবসময় অশুভ আত্মার ভয়ে আতঙ্কিত হয়ে থাকতাম। ভূত, দৈত্য, অন্ধকার, অন্যান্য অশুভ দানবদের ভয়ে আমি আতঙ্কিত হয়ে থাকতাম। তারপর হঠাৎ করেই এক বিশাল পরিবর্তন এলো, যা আমার পুরো জীবনের গতিপথ বদলে দিল। সবকিছুর মধ্যে আমি বই সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমার বাবার একটি বড় লাইব্রেরি ছিল এবং স যখনই সুযোগ পেতাম আমি আমার পা পাড়ার আগ্রহ মেটানোর চেষ্টা করতাম।
কিন্তু তিনি তা অনুমতি দিতেন না এবং আমাকে পড়তে দেখলে খুব রেগে যেতেন। তিনি মোমবাতি লুকিয়ে রাখতেন যখন বুঝতেন আমি গোপন পড়ছি। তিনি চাইতেন না আমি আমার চোখ নষ্ট করি। কিন্তু আমি মোম জোগাড় করতাম, সলতে বানাতাম এবং টিনের মধ্যে সেটা করে রাখতাম। প্রতি রাতে আমি দরজার ছিদ্র ও ফাঁকা বন্ধ করে দিয়ে দিতাম এবং পড়তাম প্রায়ই ভোর পর্যন্ত যখন সবাই ঘুমোতো এবং আমার মা তার কঠোর দৈনন্দিন কাজ শুরু করতেন। একবার আমি আবাফি নামে একটি উপন্যাস পাই, যা একজন বিখ্যাত হাঙ্গেরীয় লেখক জোসিকার রচনা। এই বইটি আমার সুপ্ত ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলে এবং আমি আত্মনিয়ন্ত্রণের চর্চা শুরু করি। শুরুর দিকে আমার কুসংস্কারগুলো এপ্রিল মাসের তুষারের মতো গলে যেত। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি আমার দুর্বলতা লেখনীর মাধ্যমে জয় করে দিয়েছিলেন আমার তরফে এবং আমি এমন এক আনন্দ অনুভব করতাম যা আগে কখনো পাইনি। নিজের ইচ্ছামতো কাজ করার আনন্দ। সময়ের সাথে সাথে এই মানসিক অনুশীলন আমার স্বভাব হয়ে যায়। প্রথমে আমাকে আমার ইচ্ছাগুলো দমন করতে হতো, কিন্তু ধীরে ধীরে আমার ইচ্ছা ও সংকল্প এক হয়ে যায়। এই ধরনের শৃঙ্খলার বহু বছর চর্চার ফলে আমি নিজের ওপর একটি এমন নিয়ন্ত্রণ অর্জন করি যে আমি এমন আবেগের সঙ্গে খেলতে পারতাম যা অনেক শক্তিশালী মানুষকে ধ্বংস করে দিয়েছে। একসময় আমার মধ্যে জুয়া খেলার প্রবল আসক্তি তৈরি হয়, যা আমার বাবা-মাকে খুব চিন্তিত করে তোলে। তাস খেলতে বসা আমার কাছে ছিল আনন্দের চরম রূপ। আমার বাবা ছিলেন অত্যন্ত আদর্শবান মানুষ এবং তিনি আমার এই অর্থ ও সময়ের অপচয়কে কখনোই মেনে নিতে পারতেন না। আমার ইচ্ছাশক্তি ছিল প্রবল, কিন্তু আমার দর্শন ছিল, আমি তাকে বলতাম, "যখন ইচ্ছে হবে আমি থামতে পারবো।" এটা বলা সহজ ছিল কিন্তু পালন করা কঠিন। মাঝে মাঝে আমি তাকে শান্ত করবার জন্য থামার চেষ্টা করতাম, কিন্তু সেটা ছিল একেবারেই নিষ্ফল। একদিন বিকেলে আমি মনে করতে পারি আমি খুব বেশি টাকা হারিয়েছিলাম এবং খেলার প্রতি ভীষণ আকর্ষণ অনুভব করছিলাম। তখন আমার মা আমাকে কাছে ডেকে এনে একটি মুঠি টাকা দিয়ে বলল, "যাও, মজা করে খেলো। যত তাড়াতাড়ি তুমি সব হারবে তত তাড়াতাড়ি তুমি এটা থেকে মুক্তি পাবে।" আমি জানতাম তিনি সঠিকই বলছেন। আমি আমার সমস্ত আগ্রহ ও আবেগ নিয়ে খেলায় ঝাঁপিয়ে পড়লাম এবং খুব দ্রুতই সব টাকা হারালাম। এরপর আমার জুয়োর প্রতি আকর্ষণ একেবারেই চলে গেল এবং আমি বুঝলাম যে আমার দুর্বলতাকে আমি জয় করতে পেরেছি। এরপর থেকে আমার মধ্যে এমন এক শক্তি তৈরি হয়েছিল যে আমি সহজেই যেকোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে পারতাম। এমনকি ধূমপানের মতো অভ্যাস থেকেও আমি নিজেকে দূরে রাখতে পেরেছিলাম। একসময় আমি অতিরিক্ত কফি পান করতাম, যা আমার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছিল। পরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে এই অভ্যাস ছেড়ে দিই এবং আবার সুস্থ হয়ে উঠি। এইভাবে আমি প্রায় আমার ইচ্ছাশক্তি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জীবনের অনেক বড় বড় বাধা অতিক্রম করেছি। পরবর্তীতে আমার পড়াশোনা ও কাজের জন্য আমি অনেক কষ্টে সহ্য করেছি এবং ত্যাগ স্বীকার করেছি। এই সময় আমি বহু অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যা আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তো আজ সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা শুনলেন বিখ্যাত বিজ্ঞানী এবং প্রখ্যাত এক বিরল মস্তিষ্ক নিকোলা টেসলার আত্মজীবনীর ১ম পর্ব, আমার শুরুর জীবন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরো গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।